নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায়ের কোষে দেখি 2.1-এর এই 1 থেকে 12 পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধান তোমাদেরকে করে দেখাবো। তো ভিডিওটি যেহেতু একটু বড় হবে, চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করি। প্রথমেই দেখো একের দাগের অঙ্কে কি বলেছে। 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। দেখো কি বলেছে, 1 কিগ্রা চালের দাম 40 টাকা, তাহলে লিখব 1 কিগ্রা চালের দাম 40 টাকা আর 1 কিগ্রা ডালের দাম কত, 100 টাকা। এবার চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করতে বলেছে, তাহলে লিখব চালের দাম ও ডালের দামের অনুপাত সমান কত হবে, 40:100। এবার আমরা এটাকে কাটাকুটি করে অনুপাত বার করি। তাহলে দেখো 40 আর 100, তাহলে দুটোই 10 দিয়ে কাটে, তাহলে 10 দিয়ে 40কে কাটলে 4 আর 100কে 10 দিয়ে কাটলে 10। এবার এটাকে দুটোই 2 দিয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4 আর 2 5-এ 10, তাহলে 2:5। তাহলে উত্তর হলো কত, 2:5। তাহলে হবে চাল ও ডালের দামের অনুপাত 2:5। লিখে দিই এখানে অ্যান্সার। এবার দ্বিতীয় অঙ্কটা দেখো। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, যে একটি ত্রিভুজ দিয়েছে যার 3টি কোণ আছে। হ্যাঁ, একটি কোণ 50, 60, 70। বিএসি, এবিসি এবং এসিবি এই 3টি কোণের অনুপাত কত আমাদেরকে চেয়েছে। তাহলে দেখো 2 অঙ্কটা, একটি ত্রিভুজ দিয়েছে যার এবিসি ত্রিভুজ, এটি এ বি সি ত্রিভুজ, এর একটি কোণ 50 ডিগ্রি, একটি কোণ 60 ডিগ্রি এবং একটি কোণ 70 ডিগ্রি। এগুলো লিখে দিচ্ছি আমি। এবার দেখো বলেছে কোণ বিএসি, কোণ বিএসি, কোণ এবিসি, কোণ এবিসি এবং কোণ এসিবি, কোণ এসিবি এদের অনুপাত কত, তাই তো। বিএসি, এবিসি এবং এসিবি এদের অনুপাত কত চেয়েছে। তাহলে দেখো করব, বিএসি কোনটা না, বিএসি, তাহলে এ মাঝখানে আছে, তাহলে এ মাঝখানে দেখো এটি হবে 60:, এবিসি, এবিসি কোনটা, এবিসি, তাহলে বি মাঝখানে আছে যেটা, সেটা এবিসি অর্থাৎ 50:, এসিবি, এসিবি কোনটা, এসিবি 70 ডিগ্রি। দেখো তাহলে এদের অনুপাত কি হবে, দেখো 60, 50 আর 70, তাই তো। এগুলো প্রত্যেকটি 10 দিয়ে ভাঙা যাবে, তাহলে দেখো 6 10 60, 6, 5 10 50, তাহলে 5 আর 7 10 70, তাহলে 6:5:7 এটা উত্তর। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো 3 নম্বরে কি বলেছে। একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি। দেখো কি করে করি অঙ্কটা।
একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা, অর্থাৎ একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা। এবার দেখো, অনুপাত বার করতে গেলে আমাদের একক বা ইউনিটটা সবসময় একই হতে হয়। এখানে দেখো টাকা আর এখানে পয়সা, তাহলে এই টাকা পয়সা আমরা অনুপাত করতে পারবো না, তাই টাকাটাকে আমরা পয়সায় রূপান্তরিত করে নেব, ঠিক আছে। আর 3 টাকা অর্থাৎ কি, 1 টাকা সমান 100 পয়সা। আমরা কি জানি, 1 টাকা সমান 100 পয়সা। তাহলে 3 টাকা সমান কত, 3 গুণিতক 100 সমান 300 পয়সা, 300 পয়সা। তাহলে পেন্সিলের দাম 300 পয়সা এবং লজেন্সের দাম 50 পয়সা। এবারে আমরা অনুপাত করতে পারবো, পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত কি হবে, পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত 300:50। দেখো, একটা শূন্য এর একটা শূন্য কাটলে কত, 30:5, 30:5। এবার এটাকে যদি 5 দিয়ে কাটা হয় তাহলে 5 × 6 = 30, তাহলে 6:5 একে 5, তাহলে উত্তর কত হলো 6:1, এটি অ্যান্সার, ঠিক আছে। দেখো পরের অঙ্কটা দেখো, একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে আমাদের একটি আধুলি কি জানতে হবে এবং 1 টাকা কি জানতে হবে এবং 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত আমাদের বার করতে হবে। তাহলে আমরা করি অঙ্কটা। 4-এর দাগে একটি আধুলি সমান কি, সমান আমরা জানি 50 পয়সা, একটি আধুলি সমান 50 পয়সা। এবার একটি 1 টাকা, তাই তো, 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত, তাহলে একটি 1 টাকা সমান 100 পয়সা, একটি 2 টাকা সমান 200 পয়সা। তাহলে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার যে অনুপাত হবে সেটা হবে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত হবে 50:100:200। তাহলে দেখো, প্রত্যেকটি 50, 100 আর 200 প্রত্যেকের মধ্যেই 50 আছে, তাহলে 1 দিয়ে যদি 50 একে 50, 50 দিয়ে ভাগ করলে 50 একে 50, আর এই 100টাকে যদি 50 দিয়ে ভাগ করি, 50 2 × 100, তাহলে 2 এবং 4 × 50 অর্থাৎ 200কে 50 দিয়ে ভাগ করলে কত হবে, 4। তাহলে একটি আধুলি ও একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার অনুপাত হবে 1:2:4, এটা অ্যান্সার। এরপর 5-এর অঙ্কটা দেখো কি বলেছে, উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের 3 জনের বয়সের অনুপাত কত লিখি। তাহলে দেখো 5-এর অঙ্কটা কীভাবে করি।
করছি, অঙ্কটা দেখো। তাহলে প্রথমে উমার বয়স বার করব। উমার বয়স হবে 12 বছর 6 মাস। এবার আমরা প্রত্যেকটি দেখো বছর এবং মাস রয়েছে, তাই আমরা সবার বয়সকে প্রথমে মাসে রূপান্তরিত করব। তাহলে দেখো উমর বয়সকে মাসে রূপান্তরিত করতে গেলে কী হবে, প্রথমে এই 12 বছরকে মাসে রূপান্তর করতে হবে, তারপর তার সাথেই 6 মাস যোগ করতে হবে। তাহলে 12 বছর 6 মাস মাসে করব। তাহলে 12 গুণিতক 12, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 2 1 একে 1, তাহলে 4 4 1, 144। তাহলে 144 মাস আর এটা 6 মাস যোগ 6 মাস সমান কত, 150 মাস। উমার বয়স 150 মাস। এবার কার বয়স আছে, রাতুলের বয়স। রাতুলের বয়স একইভাবে 12 বছর 4 মাস। তাহলে 12 বছর আমরা আগেই গুণ করে পেয়েছি, 12 বছর মানে 144 মাস। তাহলে 144 মাস যোগ 4 মাস, দুটো যোগ করলে কত বেরোয়, 148 মাস। এবং শেষে আছে নূরজাহানের বয়স। কত, শুধুমাত্র 12 বছর, অর্থাৎ 144 মাস। তাহলে দেখো উমার বয়স বার করলাম, রাতুলের বয়স বার করলাম এবং নূরজাহানের বয়স, সকলের বয়সটা মাসে বার করে নিয়েছি। এবার তিনজনের বয়সের অনুপাত বার করব। তাহলে লিখব উমার বয়স, রাতুলের বয়স এবং নূরজাহানের বয়সের অনুপাত হবে 150:148:144। এবার আমরা এটাকে কাটাকুটি করব। দেখো কীভাবে কাটাকুটি করি। প্রত্যেকটি আমরা কি দেখছি যে এখানে জোড় সংখ্যা আছে, তাহলে 150কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 148কেও 2 দিয়ে ভাগ করা যেতে পারে এবং 144কেও 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 150কে 2 দিয়ে ভাগ করলে হয় 75। আমি এটা মুখে মুখে করলাম, তোমরা এটা রাফেও করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এই যে ধরো 148, একে আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে কি হবে, 2 দিয়ে কাটবো, 2 7 14 এবং 2 4 8। ঠিক আছে, তাহলে কত হলো, 74 এবং 144টাও আমি দেখিয়ে দিচ্ছি। 2 7 দুগুণে 14, 2 দুগুণে 4 অর্থাৎ 72। তাহলে এটি কত উত্তর হবে। এরপর দেখব 5 জোড় সংখ্যা, এটি জোড়, তাহলে এটি আর যাবে না, তাহলে এর উত্তর হবে 75:74:72। এটি অ্যান্সার। দেখো 6 অঙ্কটা কি বলেছে দেখি। বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, আগে আমরা ত্রিভুজটা এঁকে দেখব যে ত্রিভুজটা কীরকম, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা কেমন। সমকোণ অর্থাৎ যার একটি কোণ সমকোণ হবে অর্থাৎ 90 ডিগ্রি, এবং সমকোণী সমদ্বিবাহু অর্থাৎ দুটি বাহু যার সমান। তাহলে ধরো এই দুটি বাহু সমান
এবং এই কোণটা এখানে জুড়বে। এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, সরি। এবং বাকি এই দুটি কোণের দেখতে হবে। তাহলে আমরা কি জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণগুলো কত করে হয়, 45 ডিগ্রি, এবং এই কোণটি হবে 45 ডিগ্রি। তাহলে যদি আমরা ধরি এটা এ বি সি, তাহলে দেখো এ বি সি কোণ কত, 90 ডিগ্রি, এবং বি এ সি এটি 45 ডিগ্রি, এবং বি এ সি বি এবং এই কোণটি 45 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণ আমরা বিভিন্নভাবে এটি লিখতে পারি। যদি আমরা এদিক দিয়ে ধরি একরকম হতে পারে, আবার উল্টো দিক দিয়ে ধরলে আর একরকম হতে পারে। তাহলে দেখো আমরা একরকমভাবে করি। যদি প্রথমে আমরা 90 ডিগ্রিটাকে রাখি, 90 ইজডু এবং তারপরে 45 45 ইজডু 45, তাহলে কী হবে দেখো সবগুলি 45 দিয়ে ভাগ যায়। তাহলে 45 দুগুণে 90, 2, 45 একে 45 এবং 45 একে 45। তাহলে একভাবে করলে 2:1:1। এটি অন্যরকমভাবেও করা যেতে পারে। আমি যদি এটা ঘুরিয়ে লিখি, বা অর্থাৎ 45:45:90, তাহলে এটা হবে 1:1:2। আবার যদি আমি এইভাবে করি 45:90:45, তাহলে 1:2:1। অর্থাৎ দেখো 3 রকমভাবে করলে 3 রকম উত্তর আসছে। তো তোমরা এই তিনটের মধ্যে যে কোনো একটি করতে পারো, হয় এটি অথবা এটি অথবা এটি, যে কোনো একটি করলেই সঠিক হবে। ঠিক আছে, দেখো 7 অঙ্কটি কী বলেছে, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমবাহু ত্রিভুজ খুবই সহজ, যার তিনটি বাহু সমান। দেখো 7 অঙ্কটি কীভাবে করছি, সমবাহু ত্রিভুজ অর্থাৎ যার তিনটি বাহুই সমান। তাহলে তিনটি বাহু সমান হলে তিনটি কোণও নিশ্চয়ই সমান সমান হবে। আর যেহেতু জানি তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে তিনটি কোণ কত করে হবে, 60 ডিগ্রি করে। তাহলে তিনটি কোণই 60 ডিগ্রি। তাহলে আমরা কি করতে পারি, যে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত সমান 60:60, অর্থাৎ 1:1:1। এটি অ্যান্সার। আচ্ছা, আগের অঙ্কটার ক্ষেত্রেও এটা আমরা লিখে নেব, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। এখানে আমরা লিখে নিই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত। 6, 7 পর্যন্ত হলো। এবার 8 দাগের অঙ্কটা দেখো কি বলছে, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে দেখি। তাহলে কীভাবে করবো অঙ্কটা আমরা দেখো, সরি, দেখো পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। ইজডু কথার অর্থ হলো অনুপাত। ঠিক আছে, এবার বলে দিয়েছে মানিকবাবুর বয়স
কত 72 বছর। তাহলে পুলকবাবুর বয়স কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি এইভাবে, পুলকবাবুর বয়স ডিভাইডেড বাই মানিকবাবুর বয়স। তাহলে এদের অনুপাত কি বলে দিয়েছে? 7:9। তাহলে 7/9। এবং আমাদের এটা কি বলে দিয়েছে যে মানিকবাবুর বয়স কত? 72 বছর। তাহলে মানিকবাবু, নিচে মানিকবাবু আছে, তাহলে মানিকবাবুর বয়সটা আমরা নিচে লিখতে পারি এখানে 72। এবার দেখো, এই 9টা তো অনুপাত আর এটা হচ্ছে অরিজিনাল মানিকবাবুর বয়স। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারি যে এই 9-এর কোনো একটি গুণিতক যেটা হবে মানিকবাবুর বয়স। তাহলে এই 9কে কত দিয়ে গুণ করে আমাদের 72 এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে 9কে কত দিয়ে গুণ করে 72 এসেছে? আমরা জানি 9-এর নামটা পড়লে পাবো 8-9 72। আসলে এই 72কে 9 দিয়ে ভাগ করলেই 8টা আমরা পেয়ে যাব। যেহেতু আমরা মুখে মুখে করছি 8-9 72, তাই আমরা 8টা এখানে বসিয়ে দিলাম। তাহলে 8-9 72 হলো। এবং একইভাবে তাহলে পুলকবাবুর বয়সও তাহলে 7-এর কোনো একটি গুণিতক যেটি হবে পুলকবাবুর বয়স। তাহলে নিচে যেহেতু 8 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরেও আমরা এই 7কে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে। তাহলে 7-8 কত? 56। তাহলে মানিকবাবুর বয়স যদি 72 হয়, একই অনুপাতে কি হবে? না, পুলকবাবুর বয়স 56 বছর। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি, পুলকবাবুর বয়স হিসাব করে লিখি, তাহলে পুলকবাবুর বয়স হবে 56 বছর। এরপরে দেখো 9 অঙ্কটা কি বলেছে, দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। অর্থাৎ দেখো, দুটি বইয়ের দামের অনুপাত দিয়ে দিয়েছে 2:5 এবং প্রথম বইটির দাম দিয়ে দিয়েছে 32.20। তাহলে দ্বিতীয় বইটির দাম কত হবে? ঠিক আগের অঙ্কটির মতোই আমরা এই অঙ্কটিকেও করব। দেখে নাও কীভাবে করছি। 9-এর দাগের, তাহলে দুটি বইয়ের দামের অনুপাত কত? 2:5। প্রথম বইটির দাম কত বলে দিয়েছে? প্রথম বইটির দাম 32.20 টাকা। তাহলে দ্বিতীয় বইটির দাম কত হবে আমাদের বার করতে হবে। দেখো, আমরা লিখতে পারি প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম কত? অনুপাত ছিল 2:5। তাহলে প্রথম বইয়ের অনুপাত কত? 2, আর দ্বিতীয় বইয়ের দাম 5। এটি অনুপাত। একইভাবে আমরা প্রথম বইটির দাম বলে দিয়েছে কত? 32.20। তাহলে দ্বিতীয় বইটির দাম কত? আচ্ছা, 2কে কত দিয়ে গুণ করে 32.20 আসছে? 2-এর কোনো একটি গুণিতক হচ্ছে 32.20। তাহলে এই 32.20কে 2 দ্বারা ভাগ করলেই আমরা বুঝতে পারবো যে কত দিয়ে গুণ করে এই সংখ্যাটি আসছে। দেখো, 32.20
ভাগ 2। তাহলে আমরা যদি কাটাকুটি করি 2 দিয়ে, 2 16 দুগুণে 32, দশমিক যেমন ছিল বসে গেল, 2 1 2 আর 0, তাহলে 16.10 অর্থাৎ 16.10। এই 2কে 16.10 দ্বারা গুণ করলে 32.20 আসে। ঠিক একইভাবে দ্বিতীয় বইটির ক্ষেত্রে যদি আমরা 5কে 16.10 দ্বারা গুণ করি তাহলে দ্বিতীয় বইটির দাম বেরিয়ে যাবে, তাই তো? তাহলে আমরা গুণ করব 5কে 16.10 দ্বারা। তাহলে 5 16 আমরা মুখোমুখি করি, 5 16 80, 5 1 5 0 অর্থাৎ 80.50। এটি হবে দ্বিতীয় বইটির দাম। তাহলে আমরা উত্তর লিখি। দ্বিতীয় বইটির দাম হবে 80.50 টাকা। এরপরে 10 অঙ্কটা দেখো কি বলেছে। 10 অঙ্কটা, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22.22:7। যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। ঠিক আগের মতোই হবে, যে কী কী বলে দিয়েছে, পরিধি ও ব্যাসের অনুপাত দিয়ে দিয়েছে এবং যে ব্যাসের দৈর্ঘ্য সেটি দিয়ে দিয়েছে। তাহলে পরিধি কত এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো কিভাবে করি অঙ্কটা। 10 দাগের বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত, 22:7। এবারে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, 2 মিটার 1 ডেসিমিটার। 2 মিটার 1 ডেসিমিটার। এটাকে আমরা প্রথমে এই 2 মিটার 1 ডেসিমিটারটাকে সম্পূর্ণটাকে ডেসিমিটারে রূপান্তর করব। তাহলে আমরা জানি মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে কী করতে হবে, কিমি হেমি ডেকামি মি ডেসিমি। তাহলে মিটার থেকে ডেসিমি 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 10 20, 20 ডেসিমি যোগ 1 ডেসিমি অর্থাৎ 21 ডেসিমিটার। ডেসিমিটার আমরা কি বেরোলো, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। এরপরে আমাদেরকে পরিধি নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস। এদের অনুপাত কত ছিল, 22:7। তাহলে পরিধি ছিল 22 এবং ব্যাস ছিল 7। নিচে আগের মতো একইভাবে বসালাম। এবারে ব্যাসের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি কত, 21 ডেসিমিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 21। তাহলে 7কে কত দ্বারা গুণ করে 21 এলো, 3 দ্বারা, 3 7 21। একইভাবে 22কেও আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে 3 22 66। তাহলে 66 ডেসিমিটার হবে বৃত্তের পরিধি। কত, 66 ডেসিমিটার। তাহলে বৃত্তের পরিধি, অতএব বৃত্তের পরিধি 66 ডেসিমিটারে বেরোলো আমাদের। এটাকে আমরা যদি মিটারে রূপান্তর করি তাহলে 10 দ্বারা ভাগ করব। তাহলে 10 দ্বারা ভাগ করলে কি হবে, 6 মিটার 6 ডেসিমিটার হলো 10 অঙ্কটা।
এবারে 11 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। বলছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাই দেখো এখানে সপ্তম শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 150 জন এবং নাম দিয়েছে কত 90 জন, এবং ষষ্ঠ শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 140 জন এবং নাম দিয়েছে 80 জন। এদের দুজনের অনুপাত বার করে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি সেটি আমাদেরকে বার করতে হবে। দেখো কীভাবে অঙ্কটা করি। দেখো 11 দাগের অঙ্ক। সপ্তম শ্রেণীতে মোট ছাত্রছাত্রী ও অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর অনুপাত কত হবে না, মোট ছাত্রছাত্রী ছিল কত 150 জন এবং নাম দিয়েছে কত 90 জন। আচ্ছা, প্রথমে মোটটা না, প্রথমে অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া ছাত্রছাত্রীর অনুপাত, পরে মোট ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত বার করতে হবে। অনুপাত কি হবে না, মোট ছাত্রছাত্রী হচ্ছে 150 আর নাম দিয়েছে কতজন 90 জন, অর্থাৎ 90:150, তাই তো। তাহলে এই দেখো 90 আর 150 কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 3 9 আর 3 5 15, অর্থাৎ 3/5। এবারে ষষ্ঠ শ্রেণীতে নাম দেওয়া ছাত্রছাত্রী ও মোট ছাত্রছাত্রীর অনুপাত কত না 140 এবং 80, তাই তো। তাহলে 140 আর 80, অর্থাৎ এটা অনুপাতে কী ছিল 80:140। একে আমরা কাটাকুটি করব, 0 0 কেটে গেল, 2 দিয়ে 4, 2 4 8 আর 2 7 14, অর্থাৎ 4/7। দেখো সপ্তম শ্রেণীর হরে কত আছে 5 এবং ষষ্ঠ শ্রেণীর কত 7, 3/5 আর 4/7। এবারে আমরা এই হর দুটিকে কি করব না সমান করব। সমান করতে গেলে কি করতে হবে, 3 আর 5 আর এখানে 4 আর 7, সেই একইভাবে দেখো। তাহলে 5 আর 7 লসাগু, 5 7 35, আমরা এখানে 35 করব। এবং কি করে 35 হলো, 5কে কত দিয়ে গুণ করে 35 হলো, 7কে কত দিয়ে গুণ করে 35 হলো 5 দিয়ে। তাহলে 5 7 35, তাহলে 4কেও 5 দিয়ে গুণ করবো আমরা, 4 5 20। আর এখানেও তাহলে 35 লিখব,
এই 5কে কত দিয়ে গুণ করে 35? 7 দিয়ে। তাহলে 5 7 35, তাহলে 3কেও কত দিয়ে গুণ করতে হবে না 7 দিয়ে। তাহলে 3 7 21। তাহলে দেখো এখানে অনুপাতে সমান করে দেখা যাচ্ছে যে 35 জনের মধ্যে ষষ্ঠ শ্রেণীতে 20 জন নাম দিয়েছে, আর সপ্তম শ্রেণীতে 35 জনের মধ্যে নাম দিয়েছে 21 জন। তাহলে বেশি কোনটা? সপ্তম শ্রেণীতে বেশি। তাহলে আমরা কি উত্তর লিখব? যে অনুপাতে প্রকাশ করে দেখলাম সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। অনুপাতে প্রকাশ করে দেখলাম সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে 11 দাগের হলো। এরপরে আমরা করব 12 দাগের অঙ্কটা। 12 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী? খুবই সহজ। কী করব দেখো কীভাবে করি 12 অঙ্কটা। 12 দাগ, দুটি সংখ্যার অনুপাত কত? 5:7। তাহলে কি বলেছে? সংখ্যা দুটির গসাগু কত? সংখ্যা দুটির গসাগু 13। এবার দেখো গসাগু অর্থাৎ কি? গসাগু মানে যে এই গসাগু যেটা বেরোয় সেটা দুটি সংখ্যার মধ্যেই থাকবে, দুটি সংখ্যার মধ্যেই 13টা উপস্থিত থাকবে। তাহলে আমরা কি করে করব দেখো, যে প্রথম সংখ্যাটি হলো অনুপাতে কত ছিল? 5 এবং 13 উপস্থিত থাকবে, মানে আমরা যদি 13 দিয়ে গুণ করি এই সংখ্যাটিকে তাহলে 5 13 65। এবং দ্বিতীয় সংখ্যাটি হলো অনুপাতে কত ছিল? 7, তাহলে এর মধ্যেও 13 থাকবে, তাহলে 7-এর সাথে আমরা 13 গুণ করব, 7 13 91। অর্থাৎ কী ছিল না? অঙ্কটা আরেকবার বোঝো, যে দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 5:7, এগুলো অনুপাতে আছে। এবার গসাগু 13, অর্থাৎ দুটো সংখ্যার গসাগু বার করলে কী হয়? যে সংখ্যাটা গসাগু হয় সেটি দুটোরই গুণনীয়ক হয়। অর্থাৎ এই 13 প্রথম সংখ্যাটি 5-এর সাথে 13 গুণ করলে 65 বেরোবে, এবং দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ অনুপাতে 7 ছিল তার সাথে এই 13 গুণ করলে 91। অর্থাৎ প্রথম সংখ্যাটি 65 এবং দ্বিতীয় সংখ্যাটি কত? 91। আর তোমরা উত্তর লিখে নাও, এটা অ্যান্সার হলো। তাহলে দেখো আজকে আমরা সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.1-এর 1-এর দাগ থেকে একেবারে 12 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সমাধান করে দিলাম। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি একটি লাইক করবে। যদি তোমাদের অন্য কোনো অনুশীলনীর দাবি থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সেই অনুশীলনীটাই সমাধান করে দেব। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও।